পানিটাও শেষ হয়ে গেল। কেমন আছো ভাবি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালোই ছিলাম। গতকালকে রাত থেকে না আমার ডেনা টেনা সব ব্যথা করতেছে রে। তো ভাইরে কইছিলাম ট্যাবলেট আইনা দিতে, দেয় নাই। যাক, তুই যখন আইসোস একটু আরাম করতে পারুম। যা, কলপাত থেকে এগুলো ধুইয়া আর জগটা ভালো করে ধুইয়া খাবার পানি নিয়ে আয়। শোন, ওই কলপারে ভিমবার আছে, ঝামা আছে। আগে যেমন মাছতি না ঘষা 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 ওরকম করে সুন্দর করে মায়ের জ্যাকে থালা বাটিগুলো ফকফকা করে নিয়ে আসবি। আর শোন, পানি জগ তো প্লাস্টিকের জগে আসলে আজকাল পানি খাওয়া ঠিক না। যাক, এমন ভাবে ধুবি প্লাস্টিকের গন্ধ যেন জগের মধ্যে না থাকে। সেই পানিটা খাইয়া যা আরাম পাবো না, উফ, আমি হাতটাও তুলতে পারতেছি না রে। আচ্ছা, তাড়াতাড়ি ধুয়ে নিয়ে রুমেল, চলো ঘরে চলো, ঘরে চলো, আসো আমার সাথে আসো। আসলে আমি তো এই বাড়িরই মেয়ে। আগে যখন বাড়িতে ছিলাম তখন ভাবির সাথে টুকটাক কাজ আমিও করতাম, তাই হয়তো ভাবির শরীরটা অসুস্থ, থালা বাসনগুলো ধুইতে দিছে। তুমি ব্যাগটা নিয়ে ভিতরে যাও, আমি এগুলো ধুয়ে নিয়ে আসতেছি। যাও যাও। আচ্ছা ঠিক আছে। সব কাজ শেষ করলাম। শেফা, বলতেছি তোমাদের বাড়ির নিয়ম কানুন কি সে আগের মতোই আছে? নিয়ম কানুন? কিসের নিয়ম কানুনের কথা বলতেছো? কি পরিবর্তন করবে কিছুই তো বুঝলাম না। না মানে দুপুরের খাবার কি মানে এখনো সেই রাতেই দেওয়া হয়? আমি তো ভুলে গিয়েছিলাম তুমি এখনো লাঞ্চ করোনি। দেখি 5টা বাজে, এখন তো লাঞ্চের সময়ও না। দুপুর 2টা বাজে তুমি লাঞ্চ করো, আর আজকে 5টা বাজে লাঞ্চ করবে। আচ্ছা তুমি একটু বসো, হ্যাঁ? আমি এখনই ভাবিকে গিয়ে জিজ্ঞেস করি কি রান্না করেছে। হ্যাঁ, একটু বসো, হ্যাঁ? আমি দেখি। হ্যাঁ, এই এই, তুমি ঘুমাইতেছো কেন? দেখো না সিরিয়ালটা, কমেডি সিন। দুপুরে ভাত খেয়ে তো আমার ঘুমানোর অভ্যাস, দেখার মধ্যে নেই। আর খেলা হলে দেখতাম। তোমার খেলা তো আমি দেখি না। আরে ভাবি, হ্যাঁ, রোমেলের তো দুপুর 2টোর মধ্যে লাঞ্চ করার অভ্যাস। এখন বিকেল 5টা বাজে, এখনো তো কিছু খায় নাই। তুমি কি কিছু রান্না করেছো? আরে আমার রান্না বান্না কখন শেষ হয়েছে, আর তোরা এখনো খাস নাই? আমি তো টেবিলে কখন খাবার দিয়ে রাখছি, ডাকছিলাম হয়তো শুনুস নাই। যা 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 যা, খায় নে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। চ্যানেলটা চেঞ্জ করি এবার। তুমি ওদেরকে ডাকবা না? তুমি কি মনে করছো আমি ওদের ডাকি নাই? আমি ডাকছিলাম তো, শোনে নাই। না দেখো তো, টিভি দেখো, আর নাহলে চুপ করে ঘুমাও। ওঠো ওঠো। ভাবি সেই কখন খাবার টেবিলে খাবার বেড়ে রাখছে, আমার কাজের চাপে মনে ছিল না। চলো খেয়ে নেবে। হ্যাঁ চলো চলো চলো। আসো, বসো। হাত ধো। হ্যাঁ এটাই ফেলো।
কি মানে আমার মনে হয় কি ভাবি মনে হয় টেবিলে তরকারি দিতে ভুলে গেছে। তুমি একটু বসো, আমি তরকারিটা নিয়ে আসি। আচ্ছা শোনো না, ভাবি যেহেতু তরকারি দিতে ভুলে গিয়েছে, থাক না, ওই তরকারি দিয়ে আমরা না হয় রাত্রেই খাবো। এখন আপাতত ডাল দিয়ে খেয়ে নিই, আমার কোনো সমস্যা হবে না। দাও ভাত দাও। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? বাড়িতে 5-6 আইটেমের তরকারি রান্না করি, তা দিয়েও ঠিক মতো ভাত খাও না, আর এখানে এসে ডাল দিয়ে ভাত খাবা? তুমি বসো, আমি এক্ষুনি ভাবির কাছে যাচ্ছি, কিছু না কিছু তো রান্না করেছি। বসো। ও আবার কি? ভাবি আবার ডিস্টার্ব করলাম। আসলে ডাইনিংয়ে তো ডাল আর ভাত রাখা, এটা তো আর রুমেলকে দেওয়া যায় না। কি রান্না করছো আমাকে বলো, আমি একটু রুমেলকে নিয়ে দেই। আরে আমি তো টেবিলে ডাল ভাতই রাখছি, আজকে কিছু রান্না করি নাই তো। রাতে মাংস, পোলাও, কোরমা সব রান্না করবো, তখন খাইস। এখন জামাই নিয়ে ডাল ভাতি খায় নেই, যা। এই যে গরুর মাংস আছে না, ওটা দাও না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটাই দিয়ে খাবেন, সমস্যা নেই। যেটা বলবো বলবো, আমার মুখের উপর কথা বলবো না, এরপরে গরুর মাংস তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। খাও। সুদা ডাল দিয়ে তো রুমেল কখনো ভাত খায় নাই, কেমনে যে ডাল দিয়ে ভাত দেই। একটা কাজ করি, ফ্রিজ থেকে ডিম বাই করে ভাইজা দিই। খুলে না কেন? তালা মারে রাখছে, বাড়ির ভিতরে আবার ফ্রিজ তালা মারে রাখতে হয়। ভাবির কাছে গিয়ে চাবিটা নিয়ে আসি। আবার বিরক্ত করতে এসো? ভাবি ফ্রিজের চাবিটা দাও। ফ্রিজের চাবিটা কি করবি? আসলে ডাল দিয়ে তো আর রুমেলকে ভাত দেওয়া যায় না, ও ডাল পছন্দ করে না। এখন যদি ফ্রিজের চাবিটা দিতে একটা ডিম বের করে ওকে ভেজে দিতাম। আরে ফ্রিজ তো নষ্ট, এই জন্য ফ্রিজ তালা মেরে রাখছি। নষ্ট ফ্রিজ তালা না মারলে না আর নষ্ট হয়ে যায়, এই জন্য ঠিক করতে দিব। যা, রাত্রে মাছ, মাংস, মুরগি সব রান্না করে দিব। এখন এই ডাল দিয়ে ভাত খাইতে কর, যা, রাতে সব কিছু খাইস। ঠিক আছে। এই দুপুরে না তুমি আমাকে গরুর মাংস দিলা, পুঁটি মাছ ভাজি দিলা, বেগুন ভাজি দিলা, তো ওদেরকে তুমি শুধু ডাল দিয়ে ভাত দিছো কেন? আমার বোনটা এত দিন পরে জামাই নিয়ে আসলো, ওরা কি শুধু ডাল দিয়ে ভাত খাবে? যাও না, গরুর মাংস আর পুঁটি মাছ ভাজি, বেগুন ভাজি ওদেরকে দাও না, ওরাই বেলা খাক। তারপরে তুমি রাতে পোলাও, কোরমা সব কিছু করো, আমি বাজার থেকে সব কিনে নিয়ে আসবো। তাই তুমি চুপ করো। বইনের জন্য একেবারে দরদ উতলায় উঠছে। তোমাকে যে মাছ, মাংস, পুঁটি মাছ ভাজা, বেগুন ভাজা দিছিলাম না খাইতে, ওগুলো সব শেষ হয়ে গেছে। বলা নাই, কওয়া নাই, হুট করে জামাইরে নিয়ে আইসা হাজির হইলো। এদের কোনো আক্কেল জ্ঞান আছে? আচ্ছা ফ্রিজ তো নষ্ট হয়নি, তা তুমি ফ্রিজের চাবি দিলে না কেন ওকে? আরে ফ্রিজে যে মাছ মাংস আছে, ওগুলো তো আমি আমার ভাই আর ভাইয়ের বউ আসবে কালকে, ওদের জন্য রেখে দিছি। এখন তোমার বোন যদি ফ্রিজটা খুলে দেখে খাবারগুলা, তাহলে কি ভাববে আমি ওদের দেই নাই, খালি ডাল ভাত দিছি, আমার ছোট মনে করবো না? শোনো, আমি একটা কথা বলি, রাগ হয়ে না, হ্যাঁ? তুমি ফ্রিজ থেকে গরুর মাংস, খাসির মাংস বের করে রান্না করে ওদেরকে দাও। কতদিন পর আমার বোনটা আসছে। আচ্ছা আমি না তোমার ভাই ভাবি আসার আগে তোমার খাসির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস যা লাগে, ইলিশ মাছ, রুই মাছ সব বাজার করব। শুধু আজকে আমার কথাটা রাখো। তোমার জন্য এই সংসারে আজ এত অধপতন। এই
টাকা কি গাছে ধরে যে ঝাঁকি দিলে টাকা পড়ে? আইসে বইনের জামাইরে খাওয়াইতে। বইনের পিছনে যদি এত টাকা খরচ করো, আমাদের 2টা বাচ্চা যে বোর্ডিং এ পড়ে, ওদের মাসে মাসে টাকা পাঠাতে হয় না? টাকা কোথা থেকে পড়বে? গাছ থেকে পড়বে? যত সব ঘুমাও, ভাল লাগে না। বারে বারে একই কথা, টিভিটাও দেখতে পারলাম না। থাক, কথা বললেই খালি আমার সাথে এরকম ব্যবহার করে। ধুৎ, এই বাচ্চা দুটো না হলে পপি আমি এর ছাড়িয়ে দিতাম। দেখ এই নাও প্লেট নাও, হাত ধো। শোনো, হয়েছে কি, ক্ষুধা লাগছে অনেক, চলো তুমি আর আমি একসাথে বসে ভাতটা খেয়ে ফেলি। আর ঘন ডাল, তুমি তো জানো আমি আবার ঘন ডাল পছন্দ করি, বেশ ভালোই মনে হচ্ছে। দাও, হাত ধুয়ে নাও, ভাতটা দাও। কি ব্যাপার, এই তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আরে বাবা, কান্না থামাও। আমি বললাম তো ডাল দিয়ে ভাত খেতে পারবো, ভালো লাগবে, ভালো লাগবে। প্লিজ কান্না করো না। চোখের পানিটাই দেখলে আমার মনের ভিতরে যে কষ্ট, সেটা আমি কাউকে বোঝাতে পারি না। আমার রক্তের ভাই সেটা আজ পর্যন্ত অনুভব করতে পারে নাই। আজকে কতদিন পর বাবার বাড়িতে আসছি। আব্বা আম্মা তো অনেক আগেই মারা গেছে। একটা ভাই ছাড়া আমার জীবনে কে ছিল বলো? তুমি পরের ছেলে হইয়া আমারে যতটা যত্ন করো, যতটা ভালোবাসো, আমার রক্তের ভাই হইয়া তার ভিতরে কখনো দেখি নাই আমার বোন কি ভালো আছে, কি খাইছে, আমার বোন আমার বাড়িতে আসছে, কি খাইবো না খাইবো, এটা নিয়ে কখনো চিন্তা করতে দেখি নাই। এতদিন পর তুমি এই বাড়িতে আইসো, সেই সকালবেলায় তোমার নিয়ে এই বাড়ির মধ্যে ঢুকছি। ভাবি তো তোমার দিকে ঠিকঠাক মতো তাকাইয়াও দেখে নাই, উল্টো আরো তোমার সামনে থালা বাসন দিয়া বুঝাই দিল এই বাড়িতে যদি আবার ঢুকতে হয়, একটা দিন থাকতে হয়, তাহলে কাজ কইরা তারপর থাকতে হইব। সবকিছু বুক বুঝে সহ্য করছি, কিন্তু তার কি উচিত ছিল না তোমারে ভালো মন্দ জিজ্ঞেস করার? সে না হয় পরের মেয়ে, কিন্তু আমার আপন ভাই অফিস থেকে আইসা সেই যে ভাবিরে নিয়ে রুমে ঢুকছে, টিভি দেখতেছে, কিছু তার রক্তের বোন তার বাসায় আইছে, তার বোন জামাই আইছে, একটা বার কি প্রয়োজন ছিল না তার তোমার খোঁজ খবর নেওয়ার? তোমার নিয়ে একটু বাজারে যাওয়া, তোমার সাথে একটু কথা বলা। যেদিন থেকে ভাই বিয়ে করছে সেদিন থেকে আমার ভাই শুধু আমার ভাবির আঁচল ধরেই থাকে। তাই চিন্তা করছি, যেই বাড়িতে আমার কদর নাই সেই বাড়িতে আমার থাকার কোনো প্রয়োজন নাই। এই যে এই খাবার খাওয়ার জন্য আসছি। তুমি কি বাড়িতে ডাল খাও? এই খাবার আমার জন্য হারাম, তোমার জন্য হারাম। থাকবো না, কোনো দিনও এই বাড়িতে আসবো না, থাকবো না। চলো বাসায় যাবো। আরে বাবা, আমি বুঝলাম তো, ঠিক আছে, ভাইয়ের পরে বোনের অভিমান হয়েছে। শোনো, তোমার ভাবি পরের মানুষ, আমি কিছুই মনে করিনি। তোমাকে সে সকালবেলায় আমার সামনে কাজ করতে বলেছে, আমি এগুলো মাথাতেই রাখিনি, কারণ আমি তো জানি এটা তোমার বাড়ি আর এটা তো আমাদের শ্বশুর বাড়ি। শোনো,
তুমি তো আমাকে বললে যে ভাইকে না দেখে থাকতে পারছি না, আমি তোমার কথা শুনে কিন্তু আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে এখানে এসেছি। আর এখন তুমি কান্না করলে হবে? মন খারাপ করো না, যা দিয়েছে আমরা খেয়ে নিই, আর 2-1 দিন থাকি, তারপরে চলে যাব। হ্যাঁ, ভাবি না হয় পরের মেয়ে, কিন্তু আমার ভাই সে তো আমার পর না, সে তো আমার রক্তের ভাই। তার কি উচিত ছিল না তোমার খোঁজ খবর নেওয়া? অফিস থেকে এসে বউরে নিয়ে রুমে ঢুকছে, টিভি দেখতেছে, সে খাওনটা না দেখলো একটু তো খোঁজ দিতে পারতো তোমার। যারা তোমাকে মূল্যায়ন করে না, আমাকে মূল্যায়ন করে না, সেই বাড়িতে থাকার কোনো দরকার নেই। তুমি ছোট লোক না। চলো, এই বাড়িতে থাকবো না, চলো বাসায়, চলো বাসায় যাবো। ওঠো, আরে ওঠো, আর কোনো কথা হবে খারাপ না। দেখাবে। খারাপ দেখা যাক, ওঠো ওঠো। আরে শোনো, চলো। আমি বলি কি, মানে ব্যাগ নিয়ে বাড়তে যাবো, একটু মাথা ঠান্ডা কোনো করে কথা বলতে শুনবো পারো? না, চলো। মানুষজন থাকবো না এবার, চলো। এ কি রুমেল, শেফা, তোমরা কই যাও? ভাবি হয়েছে কি, ওই হঠাৎ করে ফ্যাক্টরি থেকে ফোন আসছিল, সেই জন্যই আমরা চলে যাচ্ছি। ভালো থাকবেন, চলো। না না, ফ্যাক্টরি থেকে ফোন আসলেই তো যাওয়া যাবে না। আসছো 2 দিন বেড়াবা, ভালো মন্দ খাইবা, তারপরে যাইবা। ভাবি আসলে রোমেলের জরুরি কাজ, চাইলেই থাকা যাবে না, যেতেই হবে। না না না, কোথাও যাওয়া যাবে না। আগে আমি ভালো মন্দ খাওয়াবো, তারপরে যাইবা। তোমার ইচ্ছা মতো তো আমি যেতে দিব না। এই কই গেলা? এই শুনছো? তাড়াতাড়ি আসো, রুমেল চলে যাচ্ছে, শেফা চলে যাচ্ছে। কি ওদের আটকাও। এই কি হয়েছে কি? এই দেখো না, এই তোমার বোন আর বোন জামাই আসতে পারলো না, আর এখনই বলতেছে চলে যাচ্ছি। আরে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? যা ভিতরে যা, চল ভিতরে চল। ভাইয়া, রোমেলের জরুরি ফোন আসছিল, তাই বাড়িতে চলে যাচ্ছি। আরে ভাই, এসে যখন পড়েছো 2 দিন থাকো। একটা কাজ করো না, তুমি ম্যানেজারকে ফোন করো ফ্যাক্টরিতে, ম্যানেজার সামলাই নিক। না না ঠিক আছে ভাইয়া, কিন্তু হয়েছে কি, আমার ওখানে লেবার শ্রমিকদের মধ্যে একটু মানে সমস্যা চলছে, আমাকে একটু যেতেই হবে। আমি ছাড়া আসলে ম্যানেজার দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব না। আমাদের তো দুজনের ইচ্ছাই ছিল যে আমরা মিনিমাম 2-3 দিন বেড়াবো, আপনার সাথে ঘুরবো ফিরবো, তারপরে যাব। কিন্তু হঠাৎ করে বিপদ এসেছে। আচ্ছা, আমি কথা দিচ্ছি সময় করে আর একদিন আপনার বোনকে নিয়ে আসবো। না না, এখন তোমরা কোথাও যাইতে পারবা না। তোমরা যদি এখন চলে যাও, তোমার ভাই আমারে বলবে তোমাদের আমি ডাইল ভাত খাওয়ায় বিদায় করছি। আজকে থাকবা, রাতে আমি পোলাও, কোরমা, মাছ, মাংস সব রান্না করব, খায়া দেয়া 2 দিন থাইকা তারপরে যাইবা। আসলে ভাবি, আপনাদেরকে তো একটা কথা জানানোই হয়নি, ডাক্তার আমাদের ফুল পরিবারের সবাইকে মাছ মাংস খেতে একদম নিষেধ করেছে, তাই আমরা ইদানিং তো ডাল দিয়েই ভাত খাই। আর তাছাড়াও এখন যদি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, আপনাদের মাছ মাংস কোরমা পোলাও বেঁচে যাবে। চলো রুমে। বোন শোন শোন, এই, তুমি কই যাও? হ্যাঁ, বইনের পিছে পিছে? তোমার বইনের দেমাগ দেখছো? হ্যাঁ, আমাদের কথা চিন্তা করলো না, তোমার মান সম্মানের কথা চিন্তা করলো না, হেরাম দেখা গেল গিয়া। এরপরেই তো কইবা আমার বোনের ডাইল ভাত খাওয়া বিদায় করছো, সব দোষ হবে আমার। যত দোষ এই ভাবিদেরই হয়। তোমার সামনে স্বামীর হাতটা ধরে কিভাবে টানতে টানতে নিয়ে গেল তোমার বেয়াদব বোন। তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দেই, তুমি যদি তোমার এই বোনকে নিয়ে ঘরের ভিতরে যে আমার সাথে কোনো ঝগড়া করো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। চলো ঘরে, চলো চলো ঘরে, চলো। নে তোরা উঠে নে খাবার। হ্যাঁ, বাচ্চা উঠে নে, তরকারি উঠে নাও রোদেলা, কোনো সমস্যা নেই, নিজের মনে করে খাও। আপা তোমার আগে দিই। দুলা ভাই প্লেট দেন, আমি পরে নিতেছি। হ্যাঁ দে, রাতে আমি কম খাই, অল্প দেন। আরেক চামচ, আরেক চামচ। হ্যাঁ তুই নে। আচ্ছা নিতেছি। আপা হ্যাঁ, তোমার তো ফোনে সব কথাই আমি বলছি,
আরে কথা বলতেছি তো, কথার মধ্যে কেন কথা বলো? আপা শোনো, এখন আসল কথা হইতেছে আমার কিন্তু ভিসা আইসা পড়ছে। এখন শুধু টাকা দিমু আর উড়াল দিমু। এখন আপা তুমি যদি টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করে দাও তাহলে আমার সামনের সপ্তাহে বিদেশটা হয়ে যায়। ইটালি গিয়া আপা তোমার জন্য অনেক জিনিসপত্র পাঠামো, টাকাটা ম্যানেজ করে দেও না আপা। আচ্ছা তোর জন্য কত টাকা লাগবে? আপা টাকা তো লাগে মোট 18 লাখ। তুমি তো জানো আমার শখের 2টা গরু আছিল, গরু 2টা বিক্রি করে দিছি 1 লাখ টাকা করে, 2 লাখ টাকা। আর আমার শ্বশুর বাড়ি থেকে 3 লাখ টাকা নিয়ে আসছি, অনেক কষ্ট হয়েছে। এখন তুমি আমার মার সমতুল্য বড় বোন, তোমার আশায় 12 লাখ টাকা রাইখে দিছি। তুমি 12 লাখ টাকা দিলেই 1 সপ্তাহের মধ্যে আমি বিদেশে। আপা এই 3 লাখ টাকা কিভাবে দিছে জানেন আপনি? আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, সেই জায়গায় খরচ না করে আপনার ভাইকে দিয়েছি। তো চিন্তা করে দেখেন, মাত্র তো 12 লাখ টাকা। আপা একটু দেখেন না কোনোভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি দেখতেছি। আচ্ছা ওই তোমাকে বলছিলাম না, ওই যে দক্ষিণ মাঠে 3 বিঘা জমি আছে না, ওইটা জাহাঙ্গীর ভাই কিনতে চায়। আর জাহাঙ্গীর ভাই এও বলছে আমি যখন টাকা চামো তখনই 10-11 লাখ টাকা দিয়ে দিব। তো তুমি এক কাজ করো, জমিটা ওনারে দিয়ে দাও, যখন তখন টাকাটা নিয়ে আমি আমার ভাইরে দিতে পারি। বিদেশ যাওয়ার ব্যাপার বুঝোই তো। আরে ওই জমি তো আমার না, ওটা তো শেপার নামে। ও জমি আমি বিক্রি করবো কিভাবে? আরে তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে, আর ওদের কি টাকা পয়সার অভাব আছে? ওইটুকু জমির জন্য আর কি হবে ওদের? আর তোমার বোন জমি টমি নিবে না, তুমি বিক্রি করে দাও, ও জানতেও পারবে না। আর যদি তোমার বোন জেনে যায়, তুমি তোমার বোনকে একটু বুঝাইয়া শুনে রাজি করাইবা। আমার ভাই ইতালি যায় বেতন পাইবো না, বেতন পাওয়ার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে টাকা হিসাব পড়বো। আর 3 বিঘা জমি কিনতে আর কয়দিন লাগবো? দুলা ভাই আপনি কোনো টেনশন করবেন না, 12 লাখ টাকাই তো। আমি বিদেশ যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে 24 লক্ষ টাকা ঢুকাই দিব। আর যতদিন পর্যন্ত 24 লক্ষ টাকা না হইব আমি শুধু পাঠাইতেই থাকবো। কি বলো রুদেলা? হ্যাঁ বিশ্বাস করেন দুলা ভাই, আমি আপনার অ্যাকাউন্টে 24 লাখ টাকা ঢোকান না পর্যন্ত আমি স্নো, লিপস্টিক, কসমেটিক কিচ্ছু কিনবো না দুলা ভাই। বিশ্বাস করেন, আমি লিপস্টিক কিনে কি করব যদি আমার হাজবেন্ডই না থাকে? তাকে দেখাবো। আপনি টেনশন করবেন না দুলা ভাই, দিয়ে দেন। হ্যাঁ আরে ইটালি যাইয়া চাকরি করব, 3-4 লাখ টাকা মাসে বেতন। ওর এই 10-12 লাখ টাকা শোধ করতে কয় মাস লাগবো? বেশি দিন লাগবো না তো। তুমি দিয়া দাও, ও যাই টাকা পাঠায় দেব। তুমি কি ভুলে গেছো আমার বোন এই বাড়ি থেকে না খেয়ে চলে গেছে? আমি আমার বোনকে বলতে পারবো না। তোমার ভাইকে বলো অন্য কোথাও থেকে ব্যবস্থা করুক। কি বললা? ডাল ভাত যেন মানুষে খায় না, হ্যাঁ? ডাল ভাত খেলে কি হয়? আমি তো বললাম মাছ মাংস পোলাও কোরমা রান্না করুম, তোমার বোন কি করলো? হ্যাডাম দেখায় গেল গিয়া। এখন দোষ দিতেছো তুমি আমারে, হ্যাঁ? বহুত তো বোনের প্রীতি, আর তুমি আমার ভাই আর আমার ভাইয়ের বউয়ের সামনে আমারে অপমান করে কথা বলতেছো, আমারে ছোট করতেছো। এটা তোমার লজ্জা লাগে না? এটা তোমার কিছু হয় না? তুমি টাকা কোত্থেকে দিবে সেটা আমি জানি না। আমার ভাই 12 লাখ টাকা চাইছে, তুমি কালকের মধ্যে 12 লাখ টাকা জোগাড় করে দিবা। উনি বললো আর আমি 12 লাখ টাকা জোগাড় করে দিলাম। এলে আমি 1 টাকা দিব না, কথাটা মাথায় রেখো। হ্যাঁ আপা কি করবো? ধৈর্য ধর, খাইতে বসছস, চুপচাপ খা, সব খাবি। আমি দেখতেছি, আমি ম্যানেজ করতেছি, তোরা খা, নিয়ে নিয়ে খা। তোমার সারা খাইতে ভালো লাগে না আপা। দেখছো দুলাভাই কি ব্যাপারটা করে চলে গেল? আমি আগেই বলছিলাম যে দুলাভাই 1 টাকা তোমার দিবে না। এত বেশি কথা বলবো না, এখন খাইতে বসছো, খাও। কি খাইবা? টাকার ব্যবস্থা আপা করবো না। মাছের মাথাটা আমার তো তুমি খাইতে পারবো না। দাও না আমি ভাবতেছি তুমি কোন পেটে খাবার রাখো, আমি পারবো না, নিজেটা নিজে খাও। দুলাভাই যদি টাকা না দেয় না, কিভাবে টাকা জোগাড় করবা এই টেনশনে বাঁচতেছি না। তোমার মাছের মাথা দরকার। তুই তোর বাপের বাড়ি থেকে আনবি, কথা কইস না বেশি। রে আমাকে তুই তুকারি করে, হ্যাঁ? টাকা টাকা টাকা, একেবারে টাকা যেন ইয়ে হয়েছে। আমি টাকা দেবো ওনাকে, আর উনি সেই টাকা দিয়ে ফুর্তি মারি বেড়াবে। বাবা এই তুমি না খাইয়া তুমি খাবার টেবিল থেকে আমার ভাইয়ের বউয়ের সামনে আমাকে ছোট করে এইভাবে উঠে আসতে কিভাবে পারলা? খাবার পরিবেশ ছিল না তাই চলে আসছে। খাবার পরিবেশ ছিল না? না, তোমার কাছে আমি কি চাইছি? মাত্র 12 লাখ টাকা, আমার ভাইয়ের ভবিষ্যৎ, ইতালি যাবে। এই
তোমার কাছে কি মাগনা টাকা চাইছে? আমার ভাই তো যাই 3-4 লাখ টাকা পাবে, তারপর তো তোমাকে দিয়ে দিবে, তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, 6 মাসও লাগবে না। এই টাকা দিতে তোমার এত কষ্ট? আহা, টাকা যেন একেবারে গাছের গোটা। এই তোমার কথা শুনেই তো আমি জমি বিক্রি করে 4 লক্ষ টাকা দিয়েছিলাম। কি করছে তোমার ভাই? বিয়ের আগে হানিমুনে গেছে। কোথায় গেছে? কক্সবাজার, বান্দরবন, কুয়াকাটা সব ঘুরে তালি বাজাতে বাজাতে বাড়িতে আসছে। কই আমার টাকা ফেরত দিছে? আর কোথা থেকে দিবে টাকা ফেরত? হ্যাঁ, আর এই বয়সে তো একটু হানিমুন করতে যাবেই। আর ও যে ব্যবসাটা করতে গেছিল, টিস্যু ব্যবসা, ওটা কি লাভ হয়েছে? তো লোকসান হয়েছে। যদি লাভ না হয় কোথা থেকে দেবে টাকা? কিসের ব্যবসা? টিস্যু টিস্যু টিস্যু। আরে এর কোনো ব্যবসা? আমি জীবনে অনেক ব্যবসা শুনছি। এই তোমার সব সময় তোমার পরিবারকে কেন্দ্র করে আমাদের মধ্যে গন্ডগোল লাগে। কিন্তু আমি কিন্তু আমার বোনের সঙ্গে তুমি যথেষ্ট খারাপ ব্যবহার করছো। আমি কোনোদিন কিছু তোমাকে বলিনি। আর তুমি বিয়ের পর থেকে এই খাত ও খাত, বাপ মরা 40-এ, মাও মরা, ফাতেহা, সব টাকা আমার কাছ থেকে চুষে চুষে নিয়ে তুমি করেছো। আর তার বিনিময়ে আমি কি পাইছি? কিছুই না। এক সন্ধ্যা ভাত পর্যন্ত তোমাকে বাড়িতে আমি খাইতে পারি না। তুমি ভাতে খোটা দিলা? হ্যাঁ, তোমার সাহস তো কম না? কেন দেব না? আমার বোন বাড়িতে আসলে তুমি ডাল দিয়ে ভাত দাও আমার বোনের জামাইকে। আর তোমার ভাই আসছে, কি করছো? টেবিল একদম সাজানো, ইয়া বড় মাছ, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, কবিতরের মাংস, চিংড়ি মাছ, এলাই কাণ্ড। আহা, টাকা যেন একটা গাছের গোটা না। আমি সিরিয়াসলি বাজার করে আনি। ভুল ভুল বলছো। এখানে একটা ভুল আছে। ইয়া বড় মাছটা, এতটুকু মাছ আর টাকা কি কোনোদিন গাছে ধরে? এটা তো আমি জীবনও দেখি না, আমার বাপের বয়সেও শুনি না। টাকা গাছের থেকে পারবা কেন? আমি তো বলছি জমি বেচতে। আমি জমি বিক্রি করব না। তোমাকে জমি বেচতেই হবে। আর যদি জমি না বেচো কোনো অসুবিধা নেই, আমার টাকা পাওয়া দিয়া হইল কথা। আমি আমার ভাইয়ের জন্য 12 লাখ টাকা চাই। আমি আর চুরি কইরা দিবা না, ডাকাতি কইরা দিবা না, গাছের থেকে পাইরা দিবা না, জমি বেচা দিবা, সেটা আমি দেখতে চাই না। আমি সোজা কথা, আমি টাকা চাই। আমি তোমার গোষ্ঠীর জন্য একটা পয়সা দিতে পারবো না। না, হ্যাঁ। ঠিক আছে, আমিও তোমার সংসার করলাম না। এই আজকেই, এই মুহূর্তেই আমি চললাম বাপের বাড়ি। থাকো তুমি সংসার নিয়া, বুঝছো? এই একটা বিষয় আমাকে সবসময় খালি ব্ল্যাকমেল করে। এই বয়সে যে চলে যায়, এলাকার লোক আমাকে থুতু দিবে, কিন্তু এলাকার লোক জানে না তো আমি কাক নিয়ে সংসার করি। যাই না, আমার বোনের সম্পত্তি ওকে আমি কেমনি করে বোঝাবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। ও যে অপমান হয়ে গেছে, এই জন্য তো বলি আমার বোন একটা বোন, আসলে একটু আদর যত্ন করো। তা করবে না। আর এখন ওর সম্পত্তি যেটা, ওইটাতেই চোখ পড়ছে। পড়বে না কেন? সম্পত্তি যেগুলো ছিল সব তো এইভাবে বিক্রি করছে। আচ্ছা শোনো, ঠাট বাঠাট। তোমার বোন বিয়ে হয়েছে এত বড় একটা, আর তোমার বোন তো লোভী না, তোমার বোন তো অনেক ভালো। আর তোমার বোন যে তোমার এত ভালোবাসে, তুমি যদি চাও ওর কিডনি বেচে টাকা দিবে, এত ভালোবাসে। এই জন্য জমি জমার ব্যাপারে মাথায় ঘামাবে না। আমি বলি কি, চলো আমরা ওদের বাড়ি যাই, যাইয়া বুঝাই। হ্যাঁ, বুঝাই শোনাই, জমিটা বেচা টাকাটা তুমি আমার দাও। আমি যাব? না, প্রশ্নই আসে না। আমি একা, তোমাকেই যেতে হবে। চলো কালই যাই। শুনছো কথা বলার ধরুন? সি 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 সি, এত কথা, এখন শুধু মারটা খাওয়া বাকি আছে। হ্যাঁ, তুমি না খুব বলতা যে আমার আপাই দুলাভাইয়ের কথা শোনায়, একদম কাট করে রাখে। এখন তো দেখি দুলাভাই উল্টা আপারে কথা শোনাইতেছে, খালি মুখে মুখে বড় কথা। লোয়ার মধ্যে বাড়ি দিলে ঝনঝন একটু শব্দ হয়। আপা যখন দুলাভাইয়ের বাড়ি দেয়, তখন দুলাভাই পুরুষ মানুষ, উনি একটু রিপ্লে দিলে একটু জোরে শোনা যায়। এগুলা দইরা কি পারা যাইব নাকি? ওনারা যা মন চায় করুক। এই চুপ থাকো তো, তোমার চাপা আমি জানি। দুলাভাই এত কথা বলছে, এই সুযোগ তুমি করে দিছো। তুমি ব্যবসার জন্য 4 লাখ টাকা নিলে, তুমি কি করলা? বিয়ের আগে তোমার হানিমুন করা লাগে, তুমি কক্সবাজার নিয়ে গেলে। তোমার ব্রেকফাস্টে তোমার রুটি দিয়ে হয় না, তোমার নান লাগবে। তোমার কি লাঞ্চ কি দিয়ে করবা? তুমি ডাল ভাত তোমার ভালো লাগে না, তোমার বিরিয়ানি লাগবে। রাতের বেলা তোমার তেহারি লাগবে। আচ্ছা, তারপর তোমার
কোনো মতে কাবিনটা করলে আচ্ছা ঠিক আছে ভালো কথা, ওখানে থাকলাম, থাকার পর তুমি কি করলে আচ্ছা ঠিক আছে এখানে তো আর ভালো লাগতেছে না রোদেলা, তাহলে চলো আমরা সেন্ট মার্টিনে যাই। তুমি সেন্ট মার্টিনে গেলা, তুমি 4 দিন থেকে 1 লাখ টাকা তুমি শেষ করলা। আচ্ছা গেলা ওখান থেকে কতবার তোমাকে নিষেধ করলাম যে দেখো টাকাগুলো এভাবে নষ্ট করো না, এগুলো তো কাজে লাগবে না, চলো সাজেক যাই। তুমি সাজেক গেলা, ওখানে আরো 4 দিন থাকলা, আরো 1 লাখ টাকা শেষ করলা। আমি তোমাকে রিকোয়েস্ট করছিলাম, কথা বলো, করছিলাম রিকোয়েস্ট যে তুমি আর খরচ করো না? আরে টাকা তো আমি নিয়েছিলাম টিস্যুর ব্যবসা করার জন্য, পরে থাকো, এখনো শেষ হয় নাই, তোমার কাহিনী এখনো শেষ হয় নাই। তুমি ওখান থেকে আবার কোথায় গেলা? কুয়াকাটা গেলা, সেখানে আরো 4 দিন থাকলা। আচ্ছা ঠিক আছে, ওখানেও গেল, ট্রেনে আসতে পারতাম না, আমার তো প্লেনে যাইতে হবে, আমি জমিদার বংশের লোক, আমাকে তো উঠতে হবে, ফুসফুস করে উঠতে হবে। তুমি সেখানেও টাকা নষ্ট করলা, তুমি সব টাকা খরচ করলা, খরচ করে খালি হাতে আমাকে নিয়ে বাড়িতে চলে আসলা। আরে তুমি তো কথা না বুঝে কথা বলতেছো। আমার কাছে মনে হয় না যে আমি আমার বউয়ের সাথে কথা বলতেছি, আমার কাছে মনে হয় কি জানো, আমি একটা মেমোরি কার্ড ডিস্কের মধ্যে ঢুকাইয়া ছাইরা দিছি, ওই গান বাজতেই আছে। কথা আগে শুনতে হইব, বুঝতে হইব। আমি দুলাভাইয়ের কাছ থেকে 4 লাখ টাকা নিছি। কেন নিছি? টিস্যুর ব্যবসা করার জন্য। এখন আমি 4 লাখ টাকা দিয়ে টিস্যুর ব্যবসা না করে কি করলাম, এক রাত জুয়া খেললাম। জুয়া খেলার পর ওই টাকা হয়ে গেছে 8 লাখ। টাকার ওজন তো সবাই নিতে পারে না, আমিও নিতে পারি নাই। কিন্তু কি করছি, আমি তো একা ভাঙ্গি নাই, আমি তোমার সাথে নিয়ে ভাঙছি, আমি তোমার নিয়ে চলে গেছি। এই 8 লাখ টাকা যে আমি ভাঙলাম, আমি তো একা ভাঙ্গি নাই, তুমিও তো এটার ভাগিদার। টাকা কামাইছি 2 হাতে, ভাঙছি 2 হাতে। এখন এইটার জবাবদিহিতা যদি আমার তোমার কাছে করতে হয়, তাহলে এই দুঃখ আমি কই রাখবো বলো? ভালো কথা তো, তুমি যদি টাকাগুলো এভাবে না উড়াইতা, তাহলে আজকে দুলাভাই এতগুলো কথা আমাদেরকে শোনাইতে পারতো না। এই মুখ নিয়ে দুলাভাইয়ের সামনে দাঁড়ানোর আমার আর কোনো ইচ্ছে নেই, আমি পারবোই না, আমি নিতে পারছি না, তুমি এখনই চলো। আরে থামো, এত চিল্লাচিল্লি করতেছো কেন? এটাই তো মানুষের বাসা, চিল্লাচিল্লি করলে মানুষ কি কইব? তুমি চলে যাবে আমি বুঝতে পারছি, এত রাইতে তো কোথাও যাইতে পারবো না। কালকে সকালে উঠা চলে যাবো না, আমি ঘুমাবো। হ্যাঁ, আবার আবার কথা শুনা, আচ্ছা আবার ঠিক আছে পরে যাব, এই ধরনের কথা যদি শুনছি না, তোমার খবর আছে। মাইয়া মানুষ মানে ঝামেলা। এই ঘুমাও তুমি, তোমার ঘুমাইতে হইব না, আমি ঘুমাবো। মাইয়া মানুষ ঝামেলা আমাকে কে দিবে? লাইট বন্ধ করো। পারবো না, তুমি করো। আর কোনোদিন আসবো না, এই অপমান শোনার জন্য আসবো? এই অপমান আমার সহ্য হয় না। কটা টাকার জন্যই তো আসছিলাম। আরে ভাই, সাইজে গুজে তোরা কই যাস? কই আর যামু? আমার বউ রাগ করছে, আমার বউরে নিয়ে আমি বাড়িতে চলে যাইতেছি। রাগ করছে মানে? কেন, ঝগড়াঝাটি হয়েছে তাদের মাঝে? আপা, ঝগড়া আমাদের মাঝে হয়নি, ঝগড়া হয়েছে আপনাদের মাঝে। হ্যাঁ, সামান্য কিছু টাকা চাওয়ার কথা বলছি, আর দুলাভাই কতটা খারাপ ব্যবহার করলো। আমরা কি ফেলনাই বাড়ির? এত তো ছোট লোক আমরা হয়ে যায় নাই, এত কথা না শোনালেও পারতো আপা। আমাদের থাকার আর কোনো ইচ্ছা নাই আপা, আমরা চলে যেতেছি। আব্বা, তুমি হইতাছো আমার মার সমতুল্য বড় বোন, আমি তোমার কাছে না চাইলে কার কাছে চামু কও? আমি মাত্র 12 লক্ষ টাকা চাইছি তোমার কাছে, আমার তো টোটাল 17 লক্ষ টাকা লাগে। আমি 2টা গরু বিক্রি করে দিছি, টাকা পাইছি মাত্র 2 লাখ। পরে ওদের বাড়ি থেকে আনছি 3 লাখ, কত হইলো 5 লাখ, আর মাত্র 12 লক্ষ টাকা শর্ট পড়ে। এই জন্য আইসা আমি তোমার কাছে চাইলাম, আমার দুলাভাই এতগুলা কথা শোনাই দিল, এই জন্য আমার কষ্টে বুকটা ফাইটা যেতেছে, আমি চলে যাবো। এই চলো। আর শোনো আপা, একটা কথা কই, এই বাড়িতে তোমার কোনো মূল্য নাই। দুলাভাই তোমার মুখের উপর সব কিছু না করে মাত্র এই 12 লক্ষ টাকা দুলাভাইয়ের কাছে কিছুই না। যদি তোমার মূল্য থাকতো তাহলে ঠিকই কালকে রাতেই ব্যাংক থেকে টাকা উঠাই আই না দিয়ে দিত। আরে শোন, তো দুলা ভাই আমার সাথে রাগ করে নাই, ওই যে টাকার জন্য চাপ দিছি তো, এই আর কি। আর দুলা ভাইরা এরকমই হয়, শালাশালির সাথে একটু দুষ্টামি করে, মনে কর তোদের সাথে দুষ্টামি করছে, কিছু মনে করিস না। বুঝলাম দুলাভাই আমার সাথে দুষ্টামি করছে, কিন্তু আমি তো একা না, আমার সাথে তো আমার সহধর্মিনীও আসছে। আমারে কিছু বললে তো ওর শরীরেও লাগে। আর তোমরা আমারে কয় টাকা দিছিলা? টাকা দিছিলাম মাত্র 4 লাখ, আমি ব্যবসার জন্য নিছিলাম। টিস্যুর ব্যবসা শুরু করছিলাম, ব্যবসায় লাভ করতে পারি নাই, লস হয়ে গেছে। এই জন্য তোমাদের টাকা পয়সা দিতে পারি নাই। এই জন্য এত কথা শোনাইবা আর কথায় কথায় খোটা দিবা? খোটা দিব না, কি করব? তোরে ব্যবসার জন্য 4 লাখ টাকা দিল, তুই কি করলি? সেই 4 লাখ টাকা নিয়ে বিয়ার আগে হানিমুনে গেলি, গিয়া কুয়াকাটা গেলি, কক্সবাজার গেলি, বান্দরবন গেলি। কেন তুই ব্যবসার টাকা নিয়ে হানিমুন করতে গেলি? এই যে টাকাগুলো খরচ করে আসলি, ব্যবসা বাণিজ্য কিছুই করলি না, তারপরে কি করলি? ওই মাইয়াটারে নিয়ে খালি হাতে আবার এই বাড়িতে ফেরত আলি। তো রাগ করুম না আমরা, কি করুম?
আচ্ছা আইসস, এখন আর কোথাও যাইতে পারবি না। তোর দুলাভাইরে আমি বাজারে পাঠাইতেছি, হাঁস মুরগি গরু ছাগল যা খাইতে চাস আমি নিজের হাতে রান্না করুম, আমি নিজের হাতে তোদের দুইজনরে খাওয়ামো, 2 দিন বেড়াবি তারপরে যাবি। কি এবার খুশি? না আপা, কালকে আসছি থেকে গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি, রুই আর খাইতে পারতেছি না। আর তাছাড়া আমরা রেডি হয়ে গেছি, বের হয়ে যাব, আবার আসবো। আপনি আমাদের জানাইন, টাকা গোছা আমাদের জানাইন, ওইটাই দরকার আমাদের বেশি। আপা যেমনি পারো দুলাভাইরে বুঝায় শোনায় এই 12 লক্ষ টাকার ব্যবস্থা করো। আমি ইটালি যায় সর্বপ্রথম তোমার টাকা পরিশোধ করবো, অগো টাকা সবাই লাস্টে দিব। আর আমার গরু বেচার টাকা তো আর দিতে হবে না, বুঝো না? ওই 12 লাখ টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই পারি তোর দুলাভাইরে রাজি করে জমি জমা বিক্রি করে হইলো আমি 12 লাখ টাকা তোর হাতে তুইলা দেবো। আপা যেহেতু আমরা রেডি হয়ে গেছি, এখন যাই, 2 দিন পর এসে বেরিয়ে যাব। যেহেতু তোরা আজকে থাকতে চাইতেছস না, তাহলে যা, আমি টাকার ব্যবস্থা করে তোদের খবর দিব, তখন 2 দিন বেড়ায় যাস। আপা মাত্র 12 লাখ টাকাই তো, একটু দেখো ম্যানেজ করতে পারো কিনা। আমি যাইয়া সাথে সাথে আগে তোমার টাকাটা দিয়ে নিব। আচ্ছা করতেছি তো ব্যবস্থা। এই আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আরে তোমরা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। বসো বাবা, বসো বসো মা, বসো। তাও সব ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এইটা না। তাই সব নাই ঘরে? হ্যাঁ, না ঘরে না, একটু বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা, বসো বসো তোমরা বসো। একটু শেফারে যদি। হ্যাঁ আমি ডাকছি, বৌমার আমি ডাকছি। হ্যাঁ তোমরা বসো বসো। জি আচ্ছা আচ্ছা। শেফা, শেফা, শেফা দেখে দাও কারা আসছে। বৌমা, বৌমা জি মা। শোনো, তোমার ভাই আর তোমার ভাবি আসছে, ওদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করো। আর শোনো, মিষ্টিও নিয়ে যেও। হ্যাঁ নাস্তা তো দূরে থাক, ওনাদের সাথে আমি দেখাই করব না। ওনাদেরকে বলেন বাড়িতে চলে যেতে। এই তুমি কি বলছো মা? তোমার ভাই তোমার ভাবি তোমার সাথে দেখা করতে আসছে, তুমি কেন দেখা করতে যাইবা না? যাও মা, দেখা করে আসো। মা এখন আর আমি তাকে ভাই মনে করি না, ওনাকে যেয়ে বলে দিন আমি ওনার সাথে দেখা করব না। শোনো মা, বাড়িতে মেহমান আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করতে নেই। যাও মা, তুমি তাদের সাথে দেখা করো। আমি একটা কথা বলি মা, অন্যায় তোমার ভাবি করছে, তোমার ভাই তো করেনি। তোমার রক্তের ভাই না? যাও মা, তোমার ভাইয়ের সাথে তুমি দেখা করো। আচ্ছা মা, ঠিক আছে, যাচ্ছি। বৌমা তো রেগে আছে, আমি এখন কি করি? আচ্ছা আমার খোকার কাছে ফোন করি। হ্যালো, হ্যাঁ শোন, তোর সুমন্দি আর তোর সুমন্দির বউ আসছে। বৌমা তো খুব রেগে আছে। এক কাজ কর, তুই বাজার ঘাট নিয়ে বাড়িতে চলে আয়। হ্যাঁ, ভালো মন্দ খাওয়াইতে হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজের হাতে রান্না করব। আচ্ছা ঠিক, আচ্ছা ওকে ওকে। শোনো, ও যদি বেশি রাগারাগি করে তুমি কিন্তু বুঝাইবা, কোনো কারণে বুঝতে দিবা না যে আমি তোমারে জোর করে পটায় পটায় নিয়ে আসছি। আচ্ছা শোনো, তুমি তাহলে মাথা ঠান্ডা করো। এই যে আসছে। নাস্তা করেন। হ্যাঁ করবো তো। তুই কেমন আছিস? ভালো। কি রে শেফা, তোর মন খারাপ? না মন খারাপ না, আসলে শরীরটা ভালো না তো এই জন্য। সেদিন যে আমাদের বাড়ি থেকে আসলি, কই আর তো যোগাযোগ করলি না। আমি তো ফোন করলাম, ফোনটাও তো ধরলি না। আসলে আপনি যখন ফোন দিয়েছিলেন ফোনটা সাইলেন্ট ছিল, তাই আমি ধরতে পারিনি। আর পরে যে কল দিব আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর দিতে পারিনি। ভাইয়া, তোমার মন খারাপ কেন? কই না তো, এই মানে না রে, এমনি অনেকদিন তোরে দেখি না তো, তাই খারাপ লাগছিল আর কি। তোর ভাই তো আসলো, বললো যে বোনটাকে দেখি না, তো এই আর কি। আসলে শেফা, যে কথা বলার জন্য আসলাম, ওই আমাদের দক্ষিণ মাঠের যে জমি। জি আম্মা, আসতেছি।
আগে নাস্তা করেন, তারপরে কথা বলবো না। ডাকতেছে তো, নাস্তা করেন। দেখছো, কথাটা বলতেও পারলাম না, আর শাশুড়ি কেমনে ডাইকা নিয়ে গেল। ধ্যাৎ। শোনো, হাল ছাড়লে কিন্তু চলবে না। আমরা যেই কাজের জন্য এখানে আসছি, কাজেরটা একদম সুন্দরভাবে কইরা নিয়ে বাইর হয়ে যাইতে হইব। জমি আমাদের বেচতে হবে, টাকা আমাদের দরকার। যাকে দেখো কত নাস্তা দিচ্ছে, হ্যাঁ, এত খাবার। না না, মিষ্টি খাও, মিষ্টি খাও। তুমি খাও, আমি কোনটা খাওয়া? খাও না, আরে খাও না। মানুষের বাড়ি নাস্তা দিলে তো খুব খুশি হও, নিজের বাড়িতে গেলে তো নাস্তা পান্তা ভাত দিতে চাও। হ্যাঁ, খাওয়ার সময় বিরক্ত করে। কি হলো? পানি খাও, পানি খাও। বান্ধে বান্ধে বান্ধে। এমন ভাবে খাচ্ছ যেন জীবনে কোনোদিন খাও। মানুষ স্বাস্থ্য দিকে খাও। আচ্ছা, আর কি খাবো? এই যে বিস্কিট খাও। রাখো, খাবো খাবো। আর সব 4টে মিষ্টি আমি খাবো। মনে করবো তুমি 2টা খাইছো, আমি 2টা খাইছি। ভাইয়া, থাক থাক থাক। আপা আচ্ছা, তুমি ওই মাছটা দাও আপাকে, ভাইয়াকে মাছের মাথা দাও। হ্যাঁ, আরে এত বড় মাছটা আমাকে? খান। ভাইয়া, মাথাটা নাও। ওটা আমি পরে নেবো। আচ্ছা, তাহলে একটু মুগ ডালটা দাও। নাও, শুরু করো। হ্যাঁ। কি কেমন? মজা, খুব মজা। ওর রান্না অনেক মজা। মাছ ভাজিটা খেয়ে দেখো, খুব মজা। খাচ্ছি, আগে এগুলো খেয়ে নি। শেফার হাতে রান্না এত মজা, টেবিল ভর্তি খাবার। মাছের মাথা, মাছ ভাজা, গরুর গোশত, গুঁড়া মাছ, শাক। গুঁড়া মাছটা আমার খুব পছন্দের। মাছ ভুনা, আরেক রকমের ডাল। এত রান্না করতে হয়? দেখো, তোমার পাগল বোন কত আয়োজন করেছে আমার জন্য। আরে খাও খাও। আসলে শেফা, আসছিলাম একটা দরকারি কথা বলতে। তো নাস্তা খাওয়ার সময় বলতে পারতাম, হঠাৎ তোর শাশুড়ি আবার হঠাৎ চলে আসলো, তাই বলতে পারিনি। হ্যাঁ ভাবি, বলেন, কি বলবেন? আসলে ওই যে আমাদের দক্ষিণ মাঠে 3 বিঘা জমি আছে, সেটা আর কি বিক্রি করতে চাই। কি বলছেন ভাবি? দক্ষিণ মাঠের 3 বিঘা জমি? বাবা তো ওটা আমার নামে লিখে দিয়ে গেছে। আরে সেই জন্যই তো তোর কাছে আসলাম। মানে তোর ভাই একটা নতুন ব্যবসা শুরু করেছে, ওখানে অনেক টাকার প্রয়োজন। তো এই জন্যই জমিটা বিক্রি করে তোর ভাইয়ের ব্যবসায় টাকাটা লাগাতে চাই। কি বলিস তুই? শুনুন ভাবি, আমার অজান্তে আপনারা অনেক সম্পত্তি বিক্রি করেছেন। এতদিন মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, কিন্তু এখন আর না। প্রত্যেক সম্পত্তি থেকে কিন্তু আমারও ভাগ আছে। তাই আমি চাই না আমার সম্পত্তির একটা কানা করিও কেউ বিক্রি করুক। আমার সম্পত্তি আমি ভাগ করে নেব। এই জন্যই আমি তোমার বোনের বাড়ি আসতে চাই নাই। আমি জানতাম তোমার বোন তো জমি লিখে দিবে না। খামাখা আমাকে এখানে এনে অপমান করলে, তা আবার ওর শ্বশুর শাশুড়ির সামনে। ও কিন্তু ওর শ্বশুর শাশুড়ির সামনে আমাকে আর তোমাকে অপমান না করলেও পারতো, কিন্তু ও অপমান করেই ছাড়লো। আচ্ছা, তুমি একটু মাথা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি। দেখ বোন, সত্যি সত্যি আমি অনেক বিপদে পড়ছি। তোর ভাবি কিন্তু এখানে আসতে চায়নি। আমি তোর ভাবিকে জোর করে নিয়ে আসছি। আর তোর স্বামীর তো টাকা পয়সার অভাব নেই। আর আমার মনে হয় না
হ্যাঁ, এই আমাদের বাড়ির যেটুকু জমি তার জন্য তোর স্বামী বা তোর শ্বশুর শাশুড়ি ওটা বিক্রি করে তোকে আনতে বলবে। তাই বলছিলাম আমার এই বিপদে ওই জমিটা বিক্রি করলে খুব উপকার হবে। তুই আর না করিস না বোন। বৌমা, তোমার ভাই যেহেতু বিপদে পড়ে আমাদের বাড়িতে এসেছে, তুমি ওই সম্পত্তি বিক্রি করার জন্য আর বাধা দিও না। আমাদের তো সম্পত্তির অভাব নাই, তোমাদের বাড়ির সম্পত্তি দিয়ে আমরা কি করব? আমার যা সম্পত্তি আছে তা যদি বিক্রি করে সারা জীবন বসে বসে খাও, তবু ওই সম্পত্তির শেষ হবে না। বৌমা, তোমার শ্বশুর ঠিকই বলেছে। তোমার ভাই যখন বিপদে পড়ছে তা জমি বিক্রি করুক না, তারপরে যখন সে ব্যবসা বাণিজ্য আবার ঠিক করে ফেলবে তখন জমি আবার কিনতে পারবে। মা, একটা কথা আজ না বলে পারছি না, কিন্তু আমাকে বলতে হবে। যেদিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি, আপনারা কখনোই আমাকে এই বাড়ির বউ হিসেবে দেখেননি। নিজের সন্তানের মতো করে দেখেছেন, নিজের মেয়ের মতো করে দেখেছেন। আমার বাবা মা তো অনেক আগেই মারা গেছে, কিন্তু আপনারা কখনোই আমাকে বাবা মায়ের অভাবটা বুঝতে দেননি। বিয়ের আগে আমার ভাইও ঠিক সেমই ছিল, আমাকে ছাড়া কখনো খেত না। আমাকে না দেখলে আফসোস করতো আমার বোন কোথায় গেছে। আমার সেই ভাই যখন বিয়ে করলো, বাড়িতে বউ নিয়ে আসলো, তার রূপ দেখে আমি নিজেই হতবাক হয়ে গিয়েছিলাম। আমার ভাই তো বাড়িতে বউ আনেনি, এনেছিল আমার সৎ মা, যে কিনা আমাকে উঠতে বসতে কথা শোনাইছে। সবকিছু আমি মুখ বুজে সহ্য করেছি। একটা সময় আমাকে সে বিয়েও দিয়ে দিয়েছে। প্রত্যেকটা মেয়ের তার বাবার বাড়িতে যাওয়ার অধিকার থাকে, কিন্তু আমার বিয়ের পরে যতবার আমি আমার বাবার বাড়িতে গিয়েছি, ততবারই আমার স্বামী তাদের কাছে অপমানিত হয়েছে। শুনতে চান আমি যখন আমার বাবার বাড়িতে যাই আপনার ছেলের সাথে আর আমার সাথে কি কি হয়? যতবার আমি আমার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছি, ততবারই আমার ভাবি আমাকে আর আপনার ছেলেকে দেখে ঘরের দরজায় তালা মেরে হয়তো পাশের বাড়িতে গিয়ে বসে থাকে, আর না হয় কোনো আত্মীয়র বাড়িতে চলে যায়। আমি আপনার ছেলেকে নিয়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করি কখন আমার ভাই বাসায় আসবে আর কখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার ভাইয়ের বাসায় প্রবেশ করব। আচ্ছা, আপনি বলুন, আমার নিজের বাবার বাড়ি, যেই বাড়িতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, যেখানে আমার ভাই থাকে, সেখানে কি আমার যাওয়ার অধিকার নেই? জানেন, যখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে খেতে বসতাম, যতবারই খেতে বসতাম ঠিক ততবারই আমার ভাবি ডাল আর ভাত সঙ্গে হয়তো একটা পেঁয়াজ আর কাঁচামরিচ টেবিলে রেখে দিত। যদি একটা ডিম ভেজে দেওয়ার জন্য ফ্রিজে ডিম খুঁজতে যাইতাম, ফ্রিজে তালা মেরে রাখতো। আমি অনুভব করতে পারতাম, বুঝতে পারতাম যে ভাবি আমাকে দেখে বিরক্ত হয়, আমার হাজবেন্ডকে দেখে বিরক্ত হয়, কিন্তু আমি তো নিরুপায়। আমারও তো মন চায় যেখানে আমার বাবা নেই, মা নেই, আমার বাবার সমতুল্য ভাই আছে, তাকে একটাবার দেখতে। তার জন্য নির্লজ্জ বেহায়ার মতো বারবার আমি আমার বাবার বাড়িতে ছুটে যাই। কিন্তু আমার ভাবি না হয় পরের মেয়ে, সে আমার সাথে এমন ব্যবহার করতেই পারে, কিন্তু আমার ভাই তো আমার ভাবির কথাই শুনে। আমার হাজবেন্ডকে নিয়ে যদি আমি ওই বাড়িতে যাই, আমার ভাই অফিস থেকে ফিরে আমার হাজবেন্ডের সাথে কথা বলতে পারে না, কারণ সে ভাবির সাথে সময় দেয়। সে কি চাইলে পারে না আমার হাজবেন্ডকে নিয়ে একটু বাজারে যাইতে, এক কাপ চা খাইতে? কিন্তু
কিন্তু আমার ভাই সেটা পারে না, কারণ আমার ভাই তো আমার ভাবির আঁচল ধরা। শেফা, চুপ করো। তোমার ভাবিকে আর লজ্জা দিও না। ভাবি, জানেন, শুনেছি শ্বশুর বাড়ি নাকি মধুর বাড়ি হয়। আমি যতবার আপনাদের বাড়িতে গিয়েছি আমি সব সময় সেই মধুর হাঁড়িটা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো দিন এই মধুর হাঁড়ির দেখা পাইনি। এই যে আপনি ভাইয়া আজকে আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছেন, দেখেন আপনাদের জন্য আপনাদের ছোট বোন কত আয়োজন, গরুর মাংস, খাসির মাংস, আমার ভাইয়া কলিজা ভুনা পছন্দ করে, আমার ভাইয়া মাছ পছন্দ করে, ছোট মাছ পছন্দ করে। আপনার বোন সারাটা দিন সেই সকাল থেকে রাত অবধি, এমনকি আমার মাকে পর্যন্ত রান্নাঘরে যেতে দেয়নি, আপনাদের জন্য সব কিছুর আয়োজন করেছে। জানেন ভাবি, আপনাদের বাড়িতে আমি যখন শেফাকে নিয়ে যেতাম তখন মনে হতো আপনারা মুখ কালো করে আছেন। প্রায় সময় যখন গিয়েছি তখন ভেবেছি হয়তো ভাবি মুখ কালো করে থাকে, এটা ভাবির অভ্যাস। কিন্তু পরে জানলাম আমি শেফা আপনাদের বাড়িতে যাই এটা আপনারা পছন্দ করেন না। সবথেকে কষ্টের বিষয় কি জানেন ভাবি, আমাকে নিয়ে শেফা আপনাদের বাসায় গিয়েছে, মানে একবেলা খাবো সেই জন্য যায়নি। বাড়িতে বসে যখন ভালো মন্দ খেত না তখন সবসময় বলতো যে আমার ভাইয়া না জানি কি খাচ্ছে, কেমন আছে, আমাকে বলতে চলো না তুমি আমাকে আমার ভাইয়াকে দেখাতে নিয়ে চলো, আমি যাব। ভাবি বিশ্বাস করেন আমার অনেক টাকা বিজনেসে লস হয়ে যাবে, সেটা না ভেবে আমি শুধু ওর চোখের পানি থামানোর জন্য ওকে আপনাদের বাড়িতে নিয়ে যেতাম। আমি বাড়িতে যাওয়ার পরে কোনোদিন আপনারা ভালো মন্দ তো দূরের কথা, মানে এক গ্লাস পানি আগিয়ে দিয়ে বলেননি যে জামাই এসেছে বসতে দে, জামাইকে খাওয়া। কেমন যেন মনে হতো যে আমরা যেন আপনাদের শত্রু, মানে সকালে এসেছি কখন যাব। আমি শেফাকে বুঝতে দেইনি। প্রত্যেক দিন আপনাদের বাড়িতে মাছ মাংস রান্না হয়েছে, কিন্তু শেফা আমার দিকে তাকিয়ে থাকতো শুধু ওই ডালের দিকে তাকিয়ে, যে আমার হাজব্যান্ড তো এগুলো পছন্দ করে না, খেতে চাই না, কিন্তু আমি হাসি মুখে সেই খাবারগুলো গালে তুলেছি। কেন জানেন? ওকে বুঝিয়েছি এটাই সুখ। কিন্তু বিশ্বাস করেন আমি কোনোদিন কষ্ট পাইনি। আমার কষ্ট হতো কীভাবে জানেন? আমি ভাবতাম যে মানুষটা সারা দিন বাড়িতে ভালো মন্দ খাওয়ার সময় কান্না করতো ভাইয়ের মুখ দেখবে বলে, আর সেই মানুষটা আজকে তার ভাইয়ের বাড়িতে যে একটা বারের জন্য কোথাও বসার জায়গা পায় না, বাড়িতে যাওয়ার পরেই থালা বাটি হাতে ধরে দেওয়া হয়, মনে হয় যে নিজের বাড়িতে যায়নি, কোনো কাজের মেয়ে। যাই হোক, আপনারা আমাদের বাড়িতে মেহমান, আমার মা আর আব্বা এখানে বসে আছে, আমি জামাই হিসেবে এই কথাটা বলা আমার মানায় না। যে কথা বলার জন্য আসলে এতগুলা কথা বললাম। ভাইয়া ভাবি, আমার ওয়াইফ শেফা তো ওয়ারিশ সূত্রে তার পৈতৃক সম্পত্তি পাবে, আপনি চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি ও রেজিস্ট্রি করে আপনার নামে ওর পাওনা সমস্ত সম্পত্তি রেজিস্ট্রি করে দিবে। আর একটা কথা, আপনারা আপনার বোনকে বঞ্চিত করলেও আমি আমার বাবাকে বলছি, বাবা আমাদের সম্পত্তি থেকে শেফার ভাইকে যতটুকু শেফা বুঝিয়ে দিবে ঠিক ততটুকু সম্পত্তি তুমি আমার ওয়াইফের নামে করে দেবে। এই বাড়িতে আমার যেমন অধিকার আছে আমার বইয়েরও তেমন অধিকার আছে। আমি আর আমার স্ত্রী হয়তো কখনো আপনাদের বাড়িতে আর যাব না। আমাদের জন্য দোয়া করবেন, খাওয়া দাওয়া শেষ করেন, শেফা খেতে দাও। শোনো, আমি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি তোমাদের ভাই বোনের রক্তের সম্পর্কে ছিন্ন করেছি। এটা আমার করা উচিত হয়নি। সয় সম্পত্তির জন্য আমি তোমার বোনকে আমার নিজের বোন মনে করতে পারিনি।
আমাকে তুমি ক্ষমা করে দাও বোন। শেফা বোন আমার, আমি আমার নিজের স্বার্থের জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট করছি। আমাকে মাফ করে দে। এরকম ভাবি যেন আর কারণ না হয়। আমি একটা কলঙ্কিনী ভাবি। আপনি আমার কাছে মাপ চাইছেন কেন? তবে হ্যাঁ, আপনি যেটা করেছেন সেটা আমি কখনো আশা করিনি। মা বাবা মারা যাওয়ার পরে আপনাকে নিজের মা মনে করেছি, কিন্তু কখনো আশা করিনি যে আমার বাবার সমতুল্য ভাইয়ের কাছ থেকে আপনি আমাকে আলাদা করবেন। কিন্তু আপনি না হয় পরের মেয়ে ছিলেন, কিন্তু আমার ভাই, আমার রক্তের ভাই, যে ভাই আমার কোলে পিঠে করে মানুষ করছে, যে ভাই আমার না দেখলে নিজে ঠিক রাখতে পারতো না, সেই ভাই আপনার বিয়ে করার পরে নিজের বোনেরা চিনে না। আজকে আপনারা সম্পত্তি নিতে আসছেন। আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, নিয়ে যান সম্পত্তি আপনাদের, কিন্তু আমার সাথে যে সম্পর্ক নষ্ট করছে আমি তার চেহারা দেখতে চাই না। সম্পর্ক নষ্ট হয়নি, সম্পর্ক নষ্ট হবে না। রক্তের সম্পর্ক কখনো নষ্ট হয় না। এত ঠুনকো না রক্তের সম্পর্ক যে বললেই ভেঙে যাবে। যা যা, তোর ভাইয়ের কাছে যা, যা যা পাগলি যা। আমি কিচ্ছু চাই না বোন। আমি সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দেব রে। তাও তুই এই কথা বলিস না, আমার সাথে সম্পর্ক রাখবি না বোন। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু তোকে চাই রে, আমি শুধু তোকে চাই। ভাইয়া, সম্পত্তির জন্য তোমাকে কখনো দেখতে যাইনি। গিয়েছিলাম বাবা মায়ের পরে যদি আমার আপন কেউ থাকে সেটা হলো তুমি। আমি জানি বোন, আমি জানি তোর ভেতরে এতটুকু লোভ লালসা নাই। তুই আমাকে মাফ করে দে বোন, কিন্তু কখনো আমার কাছে যাস না। আমি তোকে ছাড়া বাঁচবো না রে।